এখন যে অবস্থা যাচ্ছে ইরান এবং আমেরিকার প্রেক্ষাপটে আমরা যেটা দেখলাম যে স্লোলি হলেও বিভিন্ন দেশ যুক্ত হয়ে যাচ্ছে যুদ্ধে, বোমা হামলাও হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। এখন আসলে এই যুদ্ধের আপডেট কি আপনার কাছে? ধন্যবাদ। আপনি জানেন হয়তো যে কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ আবার স্থগিত করে সে আলোচনার পথকে বেছে নিয়েছে। আপনি জানেন যে আমরা অলরেডি গত ৩-৪ দিন যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া স্টাডি করেছি, তাতে দেখা গিয়েছিল ইসরায়েলের বিভিন্ন এয়ারপোর্টে আপনার এই যেগুলো হচ্ছে আপনার রিফুয়েলিং বিমান, অর্থাৎ বড় কোনো হামলার জন্য যে বিমানগুলো রিফুয়েল করতে হয়, আকাশে তেল ভরার যে কাজগুলো করে, সেই বিমানগুলো চলে আসছিল এবং একটা বড় হামলা করার জন্য যত লক্ষণ থাকা দরকার সব অ্যারেঞ্জমেন্টই আপনার এই মার্কিনীদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। বিপরীতভাবে ইরানও কিন্তু পাল্টা হামলা কোথায় কোথায় করবে এ ব্যাপারে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল এবং পাল্টা হামলা যে তারা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে তাদের যে গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখলে সেটা আপনি বুঝবেন। তারা পুলিশ স্টেশনগুলো খালি করে ফেলছিল। পুলিশ স্টেশনের বাইরে তারা ভিন্ন ব্যানারে বিভিন্ন নাম দিচ্ছে, যেমন মানসিক হাসপাতাল, পুলিশ স্টেশন থেকে স্টেশন ইয়াগুলো সরিয়ে ফেলছে। তারা ধরেই নিছে যে আমেরিকা একটা বড় হামলা করবে এবং সেটা স্থলীয় অভিযান আসতে পারে এবং স্থলীয় অভিযান আসলে যাতে আমেরিকান সৈন্যরা বিভ্রান্তি তৈরি হয় এই জন্য তারা পুলিশ স্টেশন ফাঁকা করে ফেলছে, ক্যান্টনমেন্টের বিভিন্ন অংশ ফাঁকা করে ফেলছে এবং বিভিন্ন স্তরের সৈন্যদেরকে তারা পাহাড়ে, জঙ্গলে এবং বিভিন্ন গুপ্ত জায়গায় তারা বিভিন্ন প্রস্তুতি নিয়ে ফেলছিল। এখনও সেটা প্রস্তুতি নিয়ে আছে। আলটিমেটলি আপনাকে একটা ইয়া দিলে আপনি বুঝবেন, তার মানে দুই পক্ষই একটা মারাত্মক প্রস্তুতি ছিল যে কোনো মুহূর্তে হামলা হয়ে যাবে বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি তো জানেন এই বিষয়টা, যে যখন নেতানিয়াহু এবং জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করতেছিল, তখন কিন্তু আপনি জানেন কি না যে ওই মিটিং করা অবস্থায় জর্ডানে আপনার ইরান জীবনের প্রথম পাল্টা হামলার জবাব না দিয়ে, মানে হামলার জবাবে তো ইরান পাল্টা হামলা দিত এতদিন, কিন্তু ইরান নিজেই এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। এবং জেলেনস্কি যখন আপনার এই ট্রাম্পের সাথে মিটিং করে তখন আমেরিকার এই জানেন ইউক্রেন যুদ্ধে প্রায় 4.5 বছর, এই 4.5 বছরের ইতিহাসে এই প্রথম আপনার আমেরিকার ঘাঁটিতে, মানে আমেরিকার একটা ফ্যাক্টরিতে, ড্রোন ফ্যাক্টরিতে হামলা করে ইউক্রেনের কিয়েভে। তার মানে আমেরিকা এই রাশিয়া এবং ইরানের হামলা, যখন রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করা অবস্থায় তারা এই হামলাগুলো চালায়। হামলাগুলো দিয়ে তারা এই বার্তাই দিচ্ছে যে ওইখানে যদি কোনো রকম ষড়যন্ত্র করো, নতুন কোনো হামলার ছক করো, তাহলে আমরা পাল্টা হামলা তো এখন দিছি, আমরা এর হচ্ছে ভয়ঙ্কর আঘাত করব তোমাদের। এটা একটা বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে ইরান খুব ইনটেনশনালি চাচ্ছে ইসরায়েল এখন যুদ্ধে জড়াক, কিন্তু ইরান প্রথমে ইসরায়েলকে হামলা করবে না। এটা তো আপনার আগের অনুষ্ঠানে বলছিলাম যে এখানে আগে যদি ইরান হামলা করে তাহলে নেতানিয়াহুর জনপ্রিয়তা বেড়ে যাবে, যেহেতু নির্বাচন অক্টোবরে। কিন্তু যদি আগে তারা হামলা শুরু করে তাহলে পাল্টা হামলা করবে এমনভাবে যাতে একবারে মাজা ভেঙে যায় ইসরায়েলের, ওই একটা কাজ করতে পারে। তৃতীয় যেটা কাজ করতেছে, আপনার ডোনাল্ড ট্রাম্প প্রায় সময় শুধু বলে দেখবেন যে ইরান আমার কাছের সাথে আলোচনায় বসতে চাচ্ছে, ইরান আমাকে আলোচনার জন্য অনুরোধ করছে। এটা ইরান হামলা করে বোঝাইলো যে তোমার কথাগুলো মিথ্যা, আমি তোমার সাথে কোনো আলোচনার কথা বলি না। এই হামলা দিয়ে এটা একটা জবাব দিয়ে দিল তারা। এই বিষয়টা যখন এরকম চলতেছে, আজকে আপনি জানেন যে এয়ারফোর্স ওয়ান একটা প্রোগ্রামে একটা ইয়াতে সে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা ইরানের সাথে সোমবার থেকে আনুষ্ঠানিক আলোচনায় বসব। এবং পরবর্তীতে আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখলাম যে আলোচনাটা প্রত্যক্ষ কোনো আলোচনা, ডিরেক্ট কোনো আলোচনা, পরোক্ষ অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে। এই পরোক্ষ আলোচনা কিন্তু একটা বার্তা। কী বার্তা? যে আমেরিকাকে আর ইরান বিশ্বাস করতেছে না, এ কারণে সাক্ষী রেখে আলোচনা করতেছে যে তুমি কাতার আসো, তুমি ওমান আসো, তুমি সৌদি আরব আসো, দেখো আমরা আলোচনা করি। আলোচনার পর আমেরিকা কিভাবে তার নিজের আলোচনা থেকে সরে যায়, চুক্তি থেকে সরে যায়, এবার তোমরা সাক্ষী থাকো, এবার আমরা সরাসরি আলোচনা করব না। ওদের মাধ্যমে আলোচনা করে এই বার্তাটাই দিতে চাচ্ছে। আপনি জানেন যে এই আলোচনা পর্যালোচনার মধ্যে একটা নতুন খবর আমাদের কাছে আসছে যে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ডিরেক্ট সড়ক পথ চালু হওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে, ব্রিজ ট্রিজের কাজ শেষ, যে কোনো মুহূর্তে চালু হয়ে যাবে। এর মধ্যে আপনার রাশিয়া কিন্তু কয়েক দফায় উত্তর কোরিয়া থেকে রাসায়নিক অস্ত্র বা আপনার এই ব্যালিস্টিক মিসাইল পাইছে, এগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একটা আলোচনা আছে। এর মধ্যে ডিরেক্ট সড়ক পথ যুক্ত হলে কিন্তু এখানে আরও ভয়ঙ্কর কোনো অস্ত্র যদি তারা পরস্পর আদান প্রদান করে, এখানে কিন্তু অনেক কিছুই নতুনভাবে আসবে।
এবং চীন এই যখন সব কিছু এরকম উত্তপ্ত অবস্থায় চীন কিন্তু কয়েকদিন আগে ডাইরেক্ট অনুমতি দিয়ে দিল যে আন্তর্জাতিক আদালতে যে এই ইসরায়েলের বিচারের জন্য মানবাধিকার লঙ্ঘনের যে বিচার হচ্ছে এটাতে চীন এই বিচারের পক্ষে অবস্থান নিছে। তার মানে চীন রাশিয়া কিন্তু অনেকটা ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর অবস্থান জানান দিচ্ছে। 4.5 বছর পরে আমেরিকান কোনো স্থাপনায় কিয়েভে যে হামলা করলো রাশিয়া, এটা একটা বার্তা তার। রাশিয়া বুঝে ফেলছে যে যেভাবে ইরান রাশিয়াকে বিভিন্ন সময় সহযোগিতা করছে, এটা ধ্রুব সত্য যে রাশিয়াও ইরানকে বিভিন্ন ওয়েতে সহযোগিতা করতেছে। তাই এখন আমেরিকা যেটা কল্পনা করতেছে যে ইরানের পিছনে রাশিয়া চীন এখন মোটামুটি একটা শক্ত অবস্থান আস্তে আস্তে দাঁড়াইছে, যার কারণে কিন্তু সে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পর বড় হামলার সে কিন্তু ওই হামলা থেকে পিছিয়ে আসছে। এখন আন্তর্জাতিক যে খবরগুলো সেগুলোতে কিন্তু আপনি দেখবেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই 3 দেশ কিন্তু আমেরিকাকে মোটামুটি একটা থ্রেট দিয়ে, মানে তারা তো আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক যে গণমাধ্যম সেগুলো যদি আপনি পড়েন, মোটামুটি সৌদি আরব একটু থ্রেট করেই আমেরিকাকে যে তুমি আর নতুনভাবে হামলা চালাইতে পারবা না। এবং এই যে হামলা যে বন্ধ করছে, এটা কি মনে করেন যে ইরানকে ট্রাম্প ভালোবেসে হামলা বন্ধ করছে? ব্যাপারটা এরকম অবশ্যই না। সে অনেক ক্যালকুলেশনে পিছিয়ে গেছে। সে হামলা করার সময় সে চিন্তা করে দেখলো যে সৌদি আরব বা এই সংযুক্ত আরব আমিরাত এবং যেভাবে পিছিয়ে গেছে কাতার, এক্ষেত্রে তার হামলা করতে গেলে জটিলতা তৈরি হবে। বিশেষ করে সৌদি আরবের যে থ্রেটটা করছে সেটা হচ্ছে যে আপনি জানেন মার্কিন ট্রেজারি বন্ড, পৃথিবীর সবচেয়ে বেশি মার্কিন ট্রেজারি বন্ড কিনা হচ্ছে আপনার সৌদি আরবের। সৌদি আরব বলছে তুমি যদি হামলা চালাও তাহলে আমি বাধ্য হব মার্কিন তোমাদের যে ট্রেজারি বন্ড আমি কিনছি এটা ছেড়ে দিব মার্কেটে। আর ট্রেজারি বন্ড হচ্ছে এরকম যে এটা যদি মার্কেটে এখন ছেড়ে দেয় হঠাৎ করে সৌদি আরব, তাহলে পুরো মার্কেটের ট্রেজারি বন্ডের ফ্লো বেড়ে যাবে, ট্রেজারি বন্ডের দাম কমে যাবে। দাম কমলে তখন মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ট্রেজারি বন্ড কিনবে, তখন ব্যাংকে টাকা থাকবে না, ব্যাংকের সুদের হার বেড়ে যাবে। তাহলে এটা একটা পুরো ডলার ব্যবস্থা। আপনি জানেন যে সৌদি আরবের সাথে পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব যার সাথে আমেরিকার ডিলিংসটা খুবই কড়াকড়ি, 3.75 এই রেটে, মানে এই 3 গুণ। পৃথিবীর সব জায়গায় ডলার আপ ডাউন করলেও সারা 1986 থেকে স্টিল নাও সারা পৃথিবীতে একটা জায়গায় ডলার ফিক্সড, এটা হচ্ছে সৌদি আরবের রিয়ালের সাথে। মানে সারা $1 সমান 3.75 রিয়াল, মানে 3 টাকা 75 পয়সা, মানে 75 রিয়ালে আপনার সৌদি ডলার আমেরিকান ডলার ফিক্সড করা। তার মানে সৌদি আরব যদি এই ট্রেজারি বন্ড ছেড়ে দেয় এবং তেলের উৎপাদন তো আপনি জানেন এখন টালমাটাল অবস্থায়, এই অবস্থায় ট্রেজারি বন্ড ছেড়ে দিলে ডলারের যে ফিক্সড মানটা এটা নিয়ে সারা পৃথিবীতে ডলারের মার্কেটে এলোমেলো হয়ে যাবে। যার কারণে বাধ্য হয়েছে, আমেরিকা বাধ্য হয়েছে সৌদি আরবের কথা শুনতে। এবং সংযুক্ত আরব আমিরাত সহ আন্তর্জাতিক মিডিয়াতে যেটা আসছে, যারা অলরেডি আঘাতপ্রাপ্ত হয়েছে 7-8টা দেশ মধ্যপ্রাচ্যের, তারা অলরেডি আমেরিকাকে বলছে যে ঠিক আছে তুমি যদি যুদ্ধ আবার শুরু করতে চাচ্ছ, বড় হামলা, এই হামলা শুরু করলে পাল্টা যে হামলাটা হবে এই হামলাটা তো তোমার উপর করবে না, আমেরিকায় মারবে না, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকাকে পৌঁছানোর মতো ক্ষেপণাস্ত্র নাই। ও ক্ষেপণাস্ত্রগুলো মারবে আমার দেশে, জর্ডানে, বাহরাইনে, ওমানে, সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, কুয়েতে। তাহলে তুমি আমাদেরকে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র দাও যেগুলোতে আমরা এগুলো ঠেকাবো। এখন আমেরিকা বলতেছে ভাই আমার কাছে তো নিজের দেশের রক্ষা করার মতো ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ক্রাইসিস তৈরি হয়েছে, এরকম 7-8টা দেশ আমি কীভাবে দিব? যার কারণে একটার পর একটা জটিলতা আমেরিকা ফেস করতেছে। বাস্তবতা হচ্ছে ইরান যে একটা পরাশক্তি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে, এটা যতক্ষণ পর্যন্ত আমেরিকা না মানবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের পাল্টা হামলা চলতে থাকবে। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আমেরিকাকে বার্তা দিয়ে দিচ্ছে যে আমার ঘাঁটি তো তুমি ব্যবহার করতেই পারবে না, এবং তুমি অন্য ঘাঁটি ব্যবহার করে যদি হামলা করো তাহলে এই হামলার জন্য আমাকে যে পাল্টা হামলার যে আসবে, ক্ষেপণাস্ত্রগুলো আসবে, এটা ইন্টারসেপ্ট করার তোমার দিতে হবে আমাকে, যেটাকে বলে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে হবে। তাই তুমি চাইলেই যখন তখন হামলা করে দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে দেখেন ইরানের পরিকল্পনা কত সুদূরপ্রসারী যে পরিকল্পনা ছিল। আমি প্রায় সময় দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়াতে লিখলো যে কাতার একমাত্র ইসরায়েলের সাবেক যে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, উনি কাতারকে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে বলছে, এবং সে বলছে আমি যদি নির্বাচিত হই কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। এবং কাতার কেন শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবো আপনি জানেন যে কাতারই একমাত্র দেশ যেটা আল জাজিরা চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে যে মানে ইসরায়েলের যে সারা পৃথিবীর সবচেয়ে অমানবিক জাতি, এটা সারা পৃথিবীর কাছে তুলে ধরছে হচ্ছে সর্বপ্রথম তুলে ধরছে আল জাজিরা। এবং আল জাজিরা থেকে দেখে দেখে সারা পৃথিবী এখন ইসরায়েল বিরোধী সংবাদ সবাই জড়ায় গেছে। যার কারণে এই কাতারের বিরুদ্ধে আপনার চরম অবস্থান নিচ্ছে এই ইসরায়েল। সেই কাতারও যখন আপনি দেখলাম যে ইরান হামলা করছে, তখন আমি চিন্তা করতাম যে কাতারে হামলা করতেছে বন্ধুরাষ্ট্র, বিভিন্ন বন্ধুপ্রীতম রাষ্ট্রতে কেন ইরান এভাবে হামলা করতেছে? এখন আমি সেটা জবাব পেলাম। ইরান ইনটেনশনালি হামলা করছে, ছোটোখাটো হামলা,
যে ওরা যখন এই হামলাগুলো করবে 7-8টা দেশে, তখন 7-8টা দেশ একসাথে যখন এই প্যাট্রিয়ট মিসাইল বা যেটাকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্ট মিসাইল আমেরিকার কাছে চাবে, আমেরিকা নিজেই তো ক্রাইসিসে আছে, তখন সে এই ক্রাইসিসটা মিট করতে পারবে না এবং ইরানের উপর যে পাল্টা হামলা করবে সেই হামলার রণক্ষেত্র সে প্রস্তুত করতে পারবে না। যার দরুন এই হামলাগুলো ইরানের একেবারে সুগভীর কৌশলেরই একটা অংশ ছিল।